আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস কার্যক্রমে স্বাগতম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স চতুর্থ বর্ষ ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস কার্যক্রম। শিল্পোদ্যোগ বিষয়ে আমরা আজকে অষ্টম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস দিচ্ছি। ব্যবসায় দলিলপত্র সংগ্রহ পদ্ধতি ও সংরক্ষণ পদ্ধতি। আমরা শেয়ার স্ক্রিন করছি। ইতিমধ্যে তোমরা এই অধ্যায়ের প্রথম ক্লাস পড়েছো। আজকে দ্বিতীয় ক্লাস, ন্যাশনাল ইউনিভার্সিটি online class. I feel proud to be the part of this online class lecture as a resource person. Please maintain the health rules. Subject management program BBA honors 4th year. Course code 242617. Entrepreneurship Shilpoddog. Lecture number 11, chapter 8. Title of the lecture: Business Documents Collection Procedure and Maintenance. This is S.M. Ali Azam, Associate Professor, Department of Management, Dhaka Commerce College. অষ্টম অধ্যায় ব্যবসায় দলিলপত্র সংগ্রহ পদ্ধতি এবং সংরক্ষণ। Business Documents Collection Procedure and Maintenance. This is syllabus chapter. আমরা এই চ্যাপ্টারে ইতিপূর্বে ট্রেড লাইসেন্স, টিন, ভ্যাট, ওপেনিং ব্যাংক অ্যাকাউন্ট, পার্টনারশিপ এগ্রিমেন্ট, জয়েন্ট স্টক কোম্পানিজ রেজিস্ট্রেশন, ফরমেশন, কোঅপারেটিভ ফরমেশন পদ্ধতি নিয়ে লেখাপড়া করেছি। আজকে ক্লাসে আমরা লেখাপড়া করব যেসব বিষয়ে, তা হলো ফাউন্ডেশন নিবন্ধন প্রক্রিয়া, এনজিও নিবন্ধন প্রক্রিয়া, প্রত্যয়পত্রের সংজ্ঞা, আমদানি নিবন্ধন সনদপত্র, রপ্তানি নিবন্ধন সনদপত্র সংগ্রহ পদ্ধতি, বুদ্ধিবৃত্তিক সম্পত্তির সংজ্ঞা, ট্রেডমার্কের সংজ্ঞা, প্যাটেন্টের সংজ্ঞা, কপিরাইট এবং মেধাস্বত্বের সংজ্ঞা বিষয়ে আজকে আমি তোমাদের পাঠদান করব। প্রথমে ফাউন্ডেশন নিবন্ধন প্রক্রিয়া, রেজিস্ট্রেশন প্রসিডিউর অফ ফাউন্ডেশন। প্রথমে ফাউন্ডেশনের সংজ্ঞা। ফাউন্ডেশন কি? ফাউন্ডেশন হলো একটি অলাভজনক প্রতিষ্ঠান যা দেশের প্রচলিত আইন অনুযায়ী জনগণের কল্যাণে উদ্দেশ্যে কোন ব্যক্তি, পরিবার, গোষ্ঠী, দল, কর্পোরেশন বা দাতব্য প্রতিষ্ঠান কর্তৃক গঠিত হয়। ফাউন্ডেশন নিবন্ধনের জন্য করণীয়: অন্তত 7 জন সদস্য থাকতে হবে। সকল সদস্যকে প্রাপ্তবয়স্ক হতে হবে। সকল সদস্যের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ লাগবে। সকল সদস্যের পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে। এরপর নামের ছাড়পত্রের জন্য আবেদন করতে হবে। পছন্দের নামটি খালি থাকলে উক্ত নামের ছাড়পত্রের জন্য আবেদন করতে হবে। এরপর পছন্দের নামটি রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফি ব্যাংকে প্রদান করতে হবে। নির্ধারিত ফি প্রদানের 2 দিনের মধ্যে নামের ছাড়পত্র পাওয়া যাবে। নামের ছাড়পত্র পাওয়ার পর ফাউন্ডেশনের গঠনতন্ত্র প্রস্তুত করতে হবে। এবার ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন ফি ব্যাংকে জমা দিতে হবে। এরপর নামের ছাড়পত্রের কাগজ, ফাউন্ডেশনের গঠনতন্ত্র, রেজিস্ট্রেশন ফি, সদস্যদের পরিচয়পত্র সকল কাগজপত্রে একত্রে জয়েন্ট স্টকে জমা দিতে হবে। জয়েন্ট স্টকে রেজিস্ট্রেশনের জন্য আবেদনের পর ফাউন্ডেশন গঠনের জন্য প্রকৃত উদ্দেশ্য এবং উদ্যোক্তাদের ব্যক্তিগত তথ্য যাচাইয়ের জন্য এনএসআই একটি তদন্ত করবে। এনএসআই তদন্ত যদি ফাউন্ডেশন সম্পর্কে পজিটিভ হয় তবে জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন লাইসেন্স প্রদান করা হবে। ফাউন্ডেশনের লাইসেন্স সরকারিভাবে পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করা যাবে।
দেশে বিদ্যমান আইনের আওতায় এই ফাউন্ডেশন গঠন এবং পরিচালনা করতে হয়। এক এক দেশের আইন ভিন্ন রয়েছে। বিশ্বের প্রতিটি দেশেই সুনির্দিষ্ট আইন বিধান রয়েছে। বাংলাদেশে স্বাধীনতার পূর্বের 1961 সালে যে স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সমূহ নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ রয়েছে এবং 1962 সালে স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা সমূহ নিবন্ধন ও নিয়ন্ত্রণ বিধি রয়েছে, সেই অনুযায়ী ফাউন্ডেশন নিবন্ধন, গঠন ও নিয়ন্ত্রণ করতে হয়। ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এটি পরিচালিত হতে হয়। এখানে একজন চেয়ারম্যান এবং নির্দিষ্ট সংখ্যক সদস্য নিয়ে এ বোর্ড গঠিত হয়। ফাউন্ডেশন ব্যক্তিগত অর্থায়নে বা যে কোনো ব্যক্তি বা পরিবারের অর্থ সংস্থানেও এটি গঠিত হতে পারে। এটি কর্পোরেট অর্থায়নে হতে পারে বা বৃহৎ কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির অর্থায়নেও ফাউন্ডেশন গঠিত হতে পারে। হ্যাঁ, ফাউন্ডেশন সম্পর্কে আমরা একটু জানি। ফাউন্ডেশন এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান যারা জনকল্যাণের কার্যক্রমের মাধ্যমে সংগৃহীত অর্থ অন্যান্য সংস্থাকে দান করে। ফাউন্ডেশন সরকারি বা বেসরকারি হতে পারে। ফাউন্ডেশনের নিজস্ব বোর্ড থাকে, নিজস্ব পরিচালনা পর্ষদ থাকে এবং ভোটিং অধিকার থাকলেও এটি অলাভজনক হয়ে থাকে। এটির উদ্দেশ্য মুনাফা অর্জন করা নয়, একটি গোষ্ঠী বা দল বা সংঘের কল্যাণ সাধন। ফাউন্ডেশনের অর্থ বা সম্পত্তি অন্যান্য অলাভজনক সংগঠনকে অনুদান হিসাবে প্রদান করা হয় বা করা যায়। দাতব্য প্রতিষ্ঠান হিসাবে ফাউন্ডেশন গঠন করা হয়। ফাউন্ডেশনকে ট্রাস্ট সোসাইটি বা একটি অলাভজনক সংগঠনও বলা হয়। জনকল্যাণের উদ্দেশ্যে ব্যক্তি, পরিবার বা গোষ্ঠী কর্তৃক ফাউন্ডেশন গঠিত হতে পারে। এভাবে ফাউন্ডেশন 1961 সালের স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা সমূহের অধ্যাদেশ এবং 62 সালের বিধি অনুযায়ী গঠন, নিবন্ধন ও পরিচালনা করতে হয়। এখন আমরা পড়ব এনজিও নিবন্ধন প্রক্রিয়া, প্রসেস অফ এনজিও রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এনজিও এর পুনরূপ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ বেসরকারি সাহায্য সংস্থা। এসব প্রতিষ্ঠান মূলত অনুন্নত ও উন্নয়নশীল দেশে দারিদ্র বিমোচন, পল্লী উন্নয়ন, নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়ন এর জন্য ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে কাজ করে। বাংলাদেশে এই এনজিও কার্যক্রম অত্যন্ত ব্যাপক, বৃহৎ হচ্ছে এবং পর্যাপ্ত প্রচুর সংখ্যক আমাদের এনজিও রয়েছে। বাংলাদেশে বলা যায় এমন কোনো গ্রাম নেই যেখানে এনজিওর সহযোগিতা, সাহায্য বা ঋণ সহায়তা না পৌঁছেছে। এনজিও নিবন্ধনের জন্য বাংলাদেশ এনজিও ব্যুরোর রয়েছে, সেখানে নিবন্ধন করা যায়। এছাড়া সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসেস রয়েছে, সেখানে এনজিও নিবন্ধন করা যায়। তাছাড়া বাংলাদেশে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস, সেখানে এনজিও নিবন্ধন করা যায়। এভাবে 3টি সংস্থায় এনজিও নিবন্ধন করা যায়। এনজিও নিবন্ধনের জন্য যেসব কাগজপত্র লাগবে তা হলো এফডি 1 ফর্ম, এটা এনজিও নিবন্ধন ফর্ম, ছাপানো ফর্ম থাকে, সেটি সংগ্রহ করে সেটি ফিল আপ করে প্রয়োজনীয় কাগজপত্র সাথে জমা দিতে হবে। এজন্য পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে যারা পরিচালনায় রয়েছেন, উদ্যোক্তা রয়েছেন তাদের। নির্বাহী পরিষদের জাতীয় পরিচয়পত্র এনআইডির কপি দিতে হবে, ফটোকপি দিতে হবে। এনজিওর সংবিধান বা গঠনতন্ত্রের কপি দিতে হবে।
সংস্থার কার্যক্রমের প্রতিবেদন দিতে হবে, কর্মপদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানাতে হবে এবং এনজিও নিবন্ধন করার জন্য সরকার নির্ধারিত যে ফি রয়েছে সেই ফি জমা দেওয়ার ট্রেজারি চালানের কপি দিতে হবে। সাধারণ সভার কার্যবিবরণী জমা দিতে হবে, যা নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে এই মর্মে সিদ্ধান্ত থাকে। সাধারণ সদস্যদেরও তালিকা দিতে হবে। এসব পাওয়ার পরে নিবন্ধক যদি সন্তুষ্ট হন এবং তা যাচাই বাছাই করে দেখবেন তথ্য সমূহ এবং পরিদর্শন করবেন, তারপর তা এনজিওকে নিবন্ধন দেবেন। বাংলাদেশের এনজিও গুলো দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক ভাবে পরিমণ্ডলে পরিচালিত হচ্ছে। এনজিও গুলো রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকলেও এগুলো দেশের কল্যাণের জন্য, জনকল্যাণের জন্য এমনকি কোন নির্দিষ্ট গোষ্ঠীর জনগণের কল্যাণের জন্য কাজ করে থাকে। এনজিও গুলো স্বেচ্ছাসেবী সংগঠন, তৃণমূলদের সংগঠন বা সামাজিক কল্যাণ, নাগরিক অধিকার আন্দোলন এসবের জন্য গঠিত হতে পারে। আধুনিক বিশ্বে প্রতিটি দেশেই এনজিও কার্যক্রম রয়েছে, তবে এনজিও কার্যক্রম অনুন্নত উন্নয়নশীল দেশে বেশি রয়েছে এবং উন্নত দেশসমূহের থেকে এই সহায়তা সাধারণত বেশি পাওয়া যায়। নেক্সট আমরা করব প্রত্যয়পত্রের সংজ্ঞা। প্রত্যয়পত্র কি? ডেফিনেশন অফ লেটার অফ ক্রেডিট, এলসি। হ্যাঁ, প্রত্যয়পত্র বা এলসি হলো আমদানিকারকের পক্ষে এবং রপ্তানিকারকের অনুকূলে আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা। অর্থাৎ আমদানিকারকের পক্ষে এবং রপ্তানিকারকের অনুকূলে আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করে আমদানিকারকের ব্যাংক যে পত্র ইস্যু করে তাকে প্রত্যয়পত্র বা এলসি, লেটার অফ ক্রেডিট বলে। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রপ্তানিকারক কর্তৃক রপ্তানিকৃত পণ্যের মূল্য প্রাপ্তির নিশ্চিত করতে আমদানিকারকের পক্ষে ব্যাংকের মাধ্যমে প্রত্যয়পত্র প্রচলন করা হয়। প্রত্যয়পত্রকে ঋণপত্র বলা হয়। প্রত্যয়পত্রের সাথে মূলত তিনটি পক্ষ জড়িত: আমদানিকারক বা ইম্পোর্টার, বায়ার, যিনি বা যারা বা যার অনুরোধে ব্যাংক প্রত্যয়পত্র খোলে। 2, রপ্তানিকারক বা বিক্রেতা বা বেনিফিশিয়ারি, যার অনুকূলে প্রত্যয়পত্র খোলা হয়। এবং তৃতীয় পক্ষ ব্যাংক, যে আর্থিক প্রতিষ্ঠান প্রত্যয়পত্র প্রদান করে। এই তিনটি পক্ষের সহযোগিতায় আন্তর্জাতিক বাণিজ্য এবং লেনদেন কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে। সুতরাং বর্তমান বিশ্ব বাণিজ্যে এটি এক অতি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় দলিল। নেক্সট আমরা পড়ি আমদানি নিবন্ধন সনদপত্র বা আইআরসি সংগ্রহ পদ্ধতি। আইআরসি সংগ্রহ পদ্ধতি। মেথড অফ কালেক্টিং ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আমদানি নিবন্ধন সনদপত্র বা আইআরসি সংগ্রহের জন্য প্রধানত আমদানি ও নিয়ন্ত্রক বরাবর আমদানি নিবন্ধন পত্র ইস্যুর জন্য নির্ধারিত স্তরকে নিম্নোক্ত কাগজপত্র সহ আবেদন করতে হয় এবং প্রয়োজনীয় ফি জমা দিতে হয়। ট্রেড লাইসেন্সের সত্যায়িত ফটোকপি দিতে হবে ব্যবসায়ে। স্বীকৃত চেম্বার বা অ্যাসোসিয়েশন হতে
বৈধ মেম্বারশিপ সার্টিফিকেটের ফটোকপি, নির্ধারিত ট্রেজারি চালানে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমাকরণের রসিদের মূল কপি, অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে রেজিস্টার্ড অংশীদারি দলিলের সনদপত্র, এর সনদপত্রের সত্যায়িত কপি, লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন বা সংঘ স্মারক ও সংঘবিধির কপি জমা দিতে হবে, নিবন্ধন পত্র আর মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম অফ আর্টিকেল এগুলো জমা দিতে হবে। বিগত বছরের আয়কর পরিষদের প্রমাণপত্র জমা দিতে হবে। নাগরিকত্ব সনদপত্র ওয়ার্ড কমিশনার বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক এর কপি দিতে হবে। আর্থিক সচ্ছলতা সম্পর্কে ব্যাংকের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এরপরে নিবন্ধক থেকে আমদানি রপ্তানি নিয়ন্ত্রক থেকে আমদানি নিবন্ধন সনদপত্র সংগ্রহ করা যাবে। এরপর আমরা বিদেশ থেকে পণ্য আমদানি করতে পারবো। বর্তমানে অনলাইনে আবেদনপত্র করা যাবে, আবেদনপত্র ফিল আপ করতে হবে এবং ব্যাংক ফি জমা দিয়েও আইআরসি বা ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংগ্রহ করা যায়। একইভাবে আমরা রপ্তানি নিবন্ধন সনদপত্র বা ইআরসি ও সংগ্রহ করতে পারি। রপ্তানি নিবন্ধন সনদপত্র বা ইআরসি সংগ্রহ পদ্ধতি, মেথড অফ কালেক্টিং এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, হ্যাঁ ইআরসি এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তাহলে রপ্তানি নিবন্ধন সনদপত্র হলো রপ্তানি করার জন্য সরকারের অনুমতিপত্র। এজন্য প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক বরাবর আমদানি নিবন্ধন সনদপত্র ইস্যুর জন্য নির্ধারিত স্টকে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং প্রয়োজনীয় ফি জমা দিতে হবে। একইভাবে আমদানি নিবন্ধন সনদপত্র সংগ্রহের মতোই ইআরসি সংগ্রহের ক্ষেত্রে নিবন্ধকের নিকট বা প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক বরাবর ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি দিতে হবে, স্বীকৃত চেম্বার বা অ্যাসোসিয়েশন হতে বৈধ মেম্বারশিপ সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে, নির্ধারিত ট্রেজারি চালানে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমাকরণের রসিদের মূল কপি দিতে হবে, অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে রেজিস্টার্ড অংশীদারি দলিলের সত্যায়িত কপি দিতে হবে, অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে রেজিস্টার্ড অংশীদার হয়েছে সেই মর্মে কপি দিতে হবে। আর যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় সেই ক্ষেত্রে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, কোম্পানির নিবন্ধন পত্র, রেজিস্ট্রেশন পত্র, সংঘ স্মারক, লেটার অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এন্ড মেমোরেন্ডাম অফ আর্টিকেলস, সংঘবিধি এর কপি জমা দিতে হবে। এবং উক্ত কাগজপত্র দাখিলের 3 ঘন্টার মধ্যে বা একই দিনে রপ্তানি সনদ জারি করা হয়। রপ্তানিকারককে এর জন্য বিভিন্ন সময় সরকার নির্ধারিত ফি জমা দিতে হয়, যেমন প্রাথমিক নিবন্ধন ফি রপ্তানিকারকের জন্য সাধারণত 7,000 টাকা এবং পরবর্তীতে নবায়ন ফি 5,000 টাকা এবং ইন্ডেন্টার হলে নিবন্ধন ফি 40,000 টাকা এবং নবায়ন ফি 20,000 টাকা। এটি বিভিন্ন সময়ে আবার চেঞ্জও করা হয়। এইভাবে অবশ্যই আমি যখন আবার
উৎপাদিত মানসম্মত উৎকর্ষ পণ্য বিদেশে রপ্তানি করতে চাইব, সেই ক্ষেত্রে অবশ্যই সরকারের বা আমদানি রপ্তানি নিয়ন্ত্রক থেকে অনুমতি পত্র সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনীয় ফি সরকারকে দিতে হবে, প্রয়োজনীয় দলিল পত্রাদি জমা দিতে হবে। তারপরে আমি এটি পণ্য বিদেশে রপ্তানি করতে পারব এবং বাংলাদেশ দিন দিন একটি রপ্তানি কারকের দেশে উন্নীত হতে যাচ্ছে। সেজন্য একজন ব্যবসায়ীকে অবশ্যই এই বর্তমান গ্লোবাল বিশ্বে বাজার অর্থনীতির যুগে এবং আন্তর্জাতিক বাণিজ্যের যুগে বা যে একটা বিপ্লব হচ্ছে, শিল্প বিপ্লব হচ্ছে, এখন মেধাভিত্তিক বাণিজ্য হচ্ছে, সেই বিশ্বে টিকে থাকার জন্য অনলাইন বিশ্বে, অনলাইন বাণিজ্যের বিশ্বে আমাকে এই রপ্তানি কার্যক্রম জানতে হবে এবং এর জন্য ইআরসি সংগ্রহ করতে হবে। আমরা এই ইআরসি এটি অনলাইনেও সংগ্রহ করতে পারি। প্রধান আমদানি রপ্তানিকারক নিয়ন্ত্রকের দপ্তরে ফর্ম রয়েছে, এই অনলাইন ফর্ম, এটি আমরা ওখানে ফিল আপ করে দিতে পারি। তার সাথে ডিপোজিট শিডিউল, ফিস অ্যাট ব্যাংক এবং পরবর্তীতে নিবন্ধক আমাকে নামে ইআরসি বা এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করবে। নেক্সট আমরা পড়ি বুদ্ধিবৃত্তিক সম্পত্তির সংজ্ঞা। ডেফিনিশন অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল, বুদ্ধিবৃত্তিক, বুদ্ধিবৃত্তিক প্রপার্টি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। বুদ্ধিবৃত্তিক সম্পত্তি কি? বুদ্ধিবৃত্তিক সম্পত্তি হলো এমন এক সৃষ্টিকর্ম বা উদ্ভাবনী কর্ম যা মানুষের মন, মনোবৃত্তি, মস্তিষ্ক ও বুদ্ধিবৃত্তি থেকে উৎসারিত, তৈরি, উদ্ভাবিত। বুদ্ধিবৃত্তিক সম্পত্তির উৎপত্তি স্থল মানুষের মস্তিষ্ক। বুদ্ধিবৃত্তি থেকে উৎসারিত বলে এগুলোকে আমরা বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বলি। বুদ্ধিবৃত্তিক সম্পত্তি একটি বিমূর্ত ধারণা, জ্ঞান, তথ্য বা শৈল্পিক কোন সৃষ্টি বা স্পর্শনীয় দর্শনীয় বস্তুতে রূপান্তর করে একই সাথে পৃথিবীর যে কোনো প্রান্তে তার অসংখ্য প্রতিকৃতি তৈরি করা যায়। সঙ্গীত, সাহিত্য, চিত্র, চলচ্চিত্র, ছবি, ভাস্কর্য ইত্যাদি বুদ্ধিবৃত্তিক সম্পত্তি। আইনের মাধ্যমে এরূপ একজনের বুদ্ধিবৃত্তিক উদ্ভাবনী পণ্য উৎপাদন ও বিপণন অন্যের দ্বারা বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ করা হলে তখন ওই ব্যক্তির ওই উদ্ভাবনী সম্পত্তিকে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি হিসাবে গণ্য করা হয়। বুদ্ধিবৃত্তিক সম্পত্তির উল্লেখযোগ্য আইন বা ধরন হচ্ছে ট্রেডমার্ক, কপিরাইট, প্যাটেন্ট, ট্রেড সিক্রেটস। আমরা মস্তিষ্ক প্রসূত যে পণ্য, যে সেবা, যে ধারণা, এটি মানুষের মস্তিষ্ক থেকে হয়, চিন্তা ভাবনা প্রসূত। এটি শিক্ষার উপরে কেবল নির্ভর করে না, এটি একটি ভাবনার বিষয় এবং সৃজনী কাজ, সৃষ্টিশীল কাজ, একটি ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস। আমরা এবার পড়ি ট্রেডমার্ক কি। ট্রেডমার্কের সংজ্ঞা, ডেফিনিশন অফ ট্রেডমার্ক। হোয়াট ইজ ট্রেডমার্ক? আমরা একটি ট্রেডমার্কের সিল দেখছি, টিএম, ট্রেডমার্ক। ট্রেডমার্ক হলো ব্যবসায় সত্য, মার্ক মানে চিহ্ন। ট্রেডমার্ক একটি চিহ্ন বা দাগ বা প্রতীক, এটা দিয়ে একটি প্রতিষ্ঠানের পণ্য বা সেবা থেকে একই ধরনের অন্য কোনো পণ্য বা সেবাকে পৃথক করা যায়। সাধারণত পণ্যের মোড়কের গায়ে বা অন্যান্য কাগজপত্রে ট্রেডমার্ক অঙ্কিত থাকে।
ট্রেডমার্ক সাধারণত কোনো ছবি, বর্ণ, অক্ষর, প্রতীক হয়ে থাকে। যেমন উইন্ডোজ লোগো মার্কিন সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফটের রেজিস্টার্ড ট্রেডমার্ক। উপমহাদেশে সর্বপ্রথম 1940 সালে ট্রেডমার্ক আইন প্রণয়ন করা হয়। বাংলাদেশে প্রচলিত ট্রেডমার্ক আইন 2009 এ ট্রেডমার্ক বলতে ডিভাইস, ব্র্যান্ড, শিরোনাম, লেবেল, টিকেট, নাম, অক্ষর, শব্দ, সংখ্যাযুক্ত উপাদান, রঙের সমন্বয় প্রভৃতিকে বোঝায়। সুতরাং কোন প্রতিষ্ঠান বা এর পণ্যের স্বাতন্ত্র্য প্রকাশ করার জন্য যে বিশেষ চিহ্ন, প্রতীক, শব্দ বা লোগো ব্যবহার করা হয় তাকে ট্রেডমার্ক বলে। এবার আমরা পড়ব প্যাটেন্ট। প্যাটেন্টের সংজ্ঞা। প্যাটেন্ট কি? Definition of patent. What is patent? A legal certificate that gives you the right to protect your invention. এটি একটি আইনগত সনদ, দলিল, যার দ্বারা আমার আবিষ্কার রক্ষা পায়। Protect your invention. প্যাটেন্ট শব্দটা এসেছে ল্যাটিন শব্দ প্যাটিরি থেকে, যার অর্থ খুলে রাখা। পৃথিবীতে প্রথম প্যাটেন্টের ধারণা চালু হয় প্রাচীন গ্রিসের শহর সাইপ্রাসে খ্রিস্টপূর্ব 500 অব্দে। আধুনিক প্যাটেন্ট প্রথম চালু হয় ভেনিসে 1474 সালে। প্যাটেন্টের কিছু তথ্য ইতিহাস আমরা জানলাম। এখন প্যাটেন্ট কি? প্যাটেন্ট এক ধরনের অধিকার। প্যাটেন্ট এক কৃতি সত্ত্ব। এর বলে সরকার কর্তৃক একজন উদ্ভাবককে, একজন আবিষ্কারককে এক ধরনের অধিকার প্রদানের অনুমোদন পত্র এটি, যে অধিকার বলে অন্য কোনো পক্ষ সীমিত সময়ের জন্য, নির্ধারিত সময়ের জন্য তার উদ্ভাবনের প্রস্তুতি, ব্যবহার বা বিক্রয় করতে পারে না। কেবলমাত্র নির্দিষ্ট ব্যক্তি এই পণ্য উদ্ভাবন বিপণনের অধিকার লাভ করে। উদ্ভাবনটি হতে পারে যে কোনো পণ্য বা কোনো পদ্ধতি যা মানুষের প্রয়োজন রয়েছে এবং মানুষের চাহিদার পরিতৃপ্তি ঘটায়। একটি প্যাটেন্ট বা কৃতি সত্ত্বের মাধ্যমে এর মালিক বা উদ্ভাবক তার উদ্ভাবিত পণ্যের সুরক্ষা লাভ করেন এবং এর বিনিময়ে তিনি অর্থ সুবিধা লাভ করেন। এবার আমরা পড়ব কপিরাইট বা মেধা সত্ত্ব। কপিরাইট বা মেধা সত্ত্ব। Definition of copyright. What is copyright? Copyright কি? কপি মানে কপিরাইট মানে গ্রন্থ সত্ত্ব, গ্রন্থের মালিকানা, গ্রন্থের মালিকানা লাভ করা। কপিরাইট বাংলা আবিধানিক অর্থ হলো গ্রন্থ সত্ত্ব বা মেধা সত্ত্ব। কপিরাইটের সুবাদে এর মাধ্যমে তার অনুমতি লাভ ছাড়া অন্য কেউ তার লেখা বা কাজকে কোনোভাবে নকল বা ব্যবহার করতে পারে না। উপমহাদেশে সর্বপ্রথম 1912 সালে কপিরাইট আইন প্রণীত হয়। বাংলাদেশে কপিরাইট আইন 2000 প্রচলিত আছে। এছাড়া ইউনিভার্সাল কপিরাইট কনভেনশন 1952-তে স্বাক্ষরকারী দেশ হিসাবে বাংলাদেশকে উক্ত চুক্তির বিধিমালা মেনে চলতে হয়। কপিরাইট আইন অনুযায়ী লেখক বা শিল্পীর জীবনকালীন ও মৃত্যুর পর 60 বছর পর্যন্ত কপিরাইট সংরক্ষিত থাকে।
কপিরাইট কি রক্ষা করে? কপিরাইট প্রোটেক্টস লিটারেসি, সাহিত্যকর্ম, ড্রামাটিক, নাট্যকর্ম, মিউজিকাল, সঙ্গীত, আর্টিস্টিক, চিত্রকর্ম, আর্কিটেকচার, স্থাপত্য, তার কলা, তার ভাস্কর্য, সৃষ্টি, এটি সংরক্ষণ করে। কপিরাইট আইন 2000 এর 14 ধারা অনুযায়ী সাহিত্য, নাটক, সঙ্গীত, চলচ্চিত্র, ছবি ও শব্দ রেকর্ডিং এর কাজের ক্ষেত্রে কপিরাইট অধিকার প্রদান করা হয়েছে। কপিরাইটের মাধ্যমে ব্যক্তির বুদ্ধিবৃত্তিক সৃষ্টিকর্ম বা উদ্ভাবনী কর্মের উপর তার সত্য বা অধিকার আইনগতভাবে প্রতিষ্ঠিত হয় এবং এরূপ অধিকার বলে তিনি তার বুদ্ধিবৃত্তিক সৃষ্টিকর্ম অপর কোনো ব্যক্তি কর্তৃক নকল করা রোধ করতে পারেন এবং তাকে নকল করা থেকে বিরত থাকতে বাধ্য করতে পারে। সুতরাং কপিরাইট হলো লেখক বা শিল্পীর মৌলিক ও সৃজনশীল সাহিত্য বা শিল্পকর্ম যা নির্দিষ্ট সময়ের জন্য বিক্রি, উন্নয়ন ও ব্যবহারের একচ্ছত্র অধিকার প্রদান করা। তাহলে এটির জন্য অবশ্যই সরকারের অনুমতি নিতে হবে। কপিরাইট আইন 2000 এর 15 ধারার বিধান মোতাবেক কোন কর্মের প্রণেতা ওই কর্মের কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী, অর্থাৎ সৃষ্টিশীল কোন কর্মের রচয়িতাই ওই কর্মের কপিরাইট প্রাপ্তির প্রথম অধিকারী। তবে সৃষ্টিশীল কোন কাজের প্রবণতা যদি কোন প্রতিষ্ঠানের অধীনে তিনি শিক্ষানবিশ বা চাকরিজীবী হন, তাহলে ভিন্ন কোন চুক্তির অবর্তমানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ওই সৃষ্টিকর্মের স্বত্বাধিকারী বলে বিবেচিত হবে। যিনি বা যে কপিরাইট অর্জনের অধিকারী হবেন তাকে কপিরাইট আইনের 56 ধারা মোতাবেক অবশ্যই তা নিবন্ধন করতে হয়। নিবন্ধনের জন্য নিবন্ধকের নিকট নির্ধারিত ফি জমা দিয়ে দরখাস্ত পেশ করতে হবে। আবেদনপত্র প্রাপ্তির পর নিবন্ধক তার নিকট রক্ষিত রেজিস্ট্রি বইয়ে সংশ্লিষ্ট সৃষ্টিকর্মের পরিচয় লিপিবদ্ধ করেন এবং আবেদনকারীকে কপিরাইট সংক্রান্ত সার্টিফিকেট প্রদান করেন। এরপর কোন সৃষ্টিকর্মে প্রণেতার যে স্বার্থ রয়েছে তা অন্যকে হস্তান্তর করা সত্য নিয়োগ বা অ্যাসাইনমেন্ট। আর কোনো ব্যক্তি যদি কোনো উদ্ভাবনী কর্মের সত্য অন্যের নিকট ভাড়া দেয় তখন তাকে লাইসেন্স বলা হয়। তাহলে রেজিস্ট্রেশনের এই কপিরাইট রেজিস্ট্রেশনের এই সত্য নিয়োগ এটিও আরেকটি পদ্ধতি। সত্য নিয়োগ বা লাইসেন্স দ্বারা কেউ কোনো সত্য লাভ করলে তারাও তাদের সত্তাধীন সৃষ্টিকর্মের কপিরাইট প্রাপ্তির জন্য নির্ধারিত ফর্মে নির্ধারিত ফি জমা দিয়ে নিবন্ধকের নিকট আবেদন করতে পারে। এরূপ দরখাস্ত প্রাপ্তির পর রেজিস্ট্রার উক্ত সত্য লাভের বিষয়টি তদন্ত করে সন্তুষ্ট হলে রেজিস্ট্রি করে থাকে। সুতরাং কপিরাইটের জন্য রেজিস্ট্রেশন প্রয়োজন। যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে আইনগত সুবিধা পাওয়া যাবে না। কপিরাইট রেজিস্ট্রেশনের ফলে কোনো পৃথক বা উন্নততর অধিকার জন্মাবে না, কিন্তু সুবিধা লাভ করা যাবে। রেজিস্ট্রিভুক্ত কপিরাইটের দলিলটি
কপিরাইট সম্পর্কে প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হয়। কপিরাইট রেজিস্ট্রেশন ব্যর্থতার জন্য কোনরূপ শাস্তিমূলক ব্যবস্থা বিষয়ে উল্লেখ নেই। কপিরাইট লাইসেন্সের এখন কপিরাইটের মালিক কারা হবে? 17 ধারায় এ সম্পর্কে কিছু বলা হয়েছে, আমরা সবশেষে এ সম্পর্কে একটু বলবো। সর্বক্ষেত্রেই প্রণেতা কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী বলে গণ্য হবেন। কোন ব্যক্তির উদ্যোগে বা অর্থের বিনিময়ে ফটোগ্রাফ দেয়া, ছবি আঁকা, চলচ্চিত্র নির্মাণ করা হলে উক্ত ব্যক্তি ভিন্ন রূপে কোন চুক্তির অবর্তমানে তার কপিরাইটের স্বত্বাধিকারী হবেন। যদি কোনো কর্মের প্রণেতা চাকরিরত বা শিক্ষানবিশ অবস্থায় থাকেন, সেক্ষেত্রে উপরোক্ত দুই ক্ষেত্রে যে প্রযোজ্য হয় না, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ওই নিয়োগকারী কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী বলে গণ্য হবে। জনসম্মুখে কোনো বক্তৃতা প্রদান করা হলে উক্ত বক্তৃতা দানকারী ব্যক্তি কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হবে। কোন সরকারি কর্মক্ষেত্রে ভিন্নতর চুক্তির অবর্তমানে সরকার ওই কর্মের প্রথম স্বত্বাধিকারী বলে গণ্য হবে। কোন স্থানীয় কর্তৃপক্ষ বা এরূপ কর্তৃপক্ষের নির্দেশে বা নিয়ন্ত্রণে কোন কর্ম প্রথম প্রকাশিত হলে উক্ত স্থানীয় কর্তৃপক্ষ প্রথম স্বত্বাধিকারী বলে গণ্য হবে। কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে উক্ত প্রোগ্রাম সম্পূর্ণ করার জন্য নিয়োগকারী ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠান উক্ত প্রোগ্রামের কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হবেন, যদি না পক্ষবৃন্দর মধ্যে ভিন্নরূপ কোনো চুক্তি হয়। ওকে, আমরা এতক্ষণ কপিরাইট কি, কপিরাইটের সুবিধা, কপিরাইটের মালিক কি হবে এবং নিবন্ধন সম্পর্কে ধারণা পেলাম। আমরা বুক রিকমেন্ডেড বুক এন্টারপ্রেনারশিপ, হিস্ট্রিজ, পিটার্স, খানকা, এয়ার খান, শিল্পোদ্যোগ উন্নয়ন বাংলা একাডেমি থেকে প্রকাশিত এস.এম. আলী আজম আমার লেখা গ্রন্থ, এছাড়া হাবিবুর রহমান শাহ আলম এর গ্রন্থ, কমার্স পাবলিকেশনের অধ্যাপক আজিজ আহমেদ সাদেক রেজা, তাইবুর রহমান, ইব্রাহিম হোসেন কালামের গ্রন্থ, এছাড়া যমুনা পাবলিকেশনের মোহাম্মদ খালিকুজ্জামান, মোহাম্মদ মোশাররফ হোসেন চৌধুরী, মোহাম্মদ আতাউর রহমানের শিল্পোদ্যোগ গ্রন্থ। আমরা এইসব গ্রন্থ থেকে এই বিষয়, শিল্পোদ্যোগ বিষয়ে এবং এই ডকুমেন্টস বিষয়ে জানতে পারি। তো থ্যাংক ইউ অল। এতক্ষণ আমরা শিল্পোদ্যোগের জন্য বা উদ্যোগ গ্রহণের জন্য, আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য, প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক সব ক্ষেত্রে প্রয়োজনীয় দলিল পত্রাদি সম্পর্কে জানলাম। আমরা পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।